অর্থনৈতিক অগ্রগতিতে নারীরাই মূল শক্তি বললেন প্রধানমন্ত্রী। ৫ জন পেলেন জয়িতা সম্মাননা। পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, ৭ জনের প্রাণহানি। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। টি-20 সিরিজের শেষ ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ইতিহাস গড়তে চায় টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বাঘ কেটে ফেলায় হালদা এখন লবণাক্ত, হারিয়ে যাচ্ছে মাছ, কমছে ডিম ছাড়ার পরিমাণ। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতিতে নারীরাই মূল শক্তি। এ অনুষ্ঠানে শ্রেষ্ঠ নারী হিসেবে ৫ নারীকে দেয়া হয় জয়িতা সম্মাননা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যে এবারের নারী দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে দেয়া হয় জয়িতা সম্মাননা। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য আনারকলি, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে কল্যাণী মিঞ্জি, সফল জননী হিসেবে কমলী রবি দাস পান এই পুরস্কার। এছাড়া নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করায় জাহানারা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়িতা সম্মাননা পান পাখি দত্ত। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়া কল্যাণী মিঞ্জি। আজ মনে হচ্ছে আমি নারী, আমি পারি, আমি দুর্বল নই, একা নই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সংবিধানে নারীর অধিকার নিশ্চিত করেন বঙ্গবন্ধু। নারীদের জন্য দুয়ার খুলে দেওয়ার স্মৃতিচারণ করেন এ সময়। শান্তিরক্ষা মিশনে মেয়েরা তো সব থেকে ভালো কাজ করছে এবং জাতিসংঘ এখন সব থেকে মেয়ে অফিসার চায়। শুধু দেশের ভিতরে না, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশে মেয়েদের যে দক্ষতা আছে সেটাই আমি প্রমাণ করতে চাই। কাজে সেই দিক থেকে আমরা অনেক দূর এগিয়েছি। সরকার প্রধান বলেন, এভারেস্ট জয় থেকে খেলার মাঠ, সব জায়গায় নারীদের জন্য সুযোগ করে দিয়েছে সরকার। তারা দেখাচ্ছে তাদের দক্ষতা। নারীর প্রতি সহিংসতা রোধে আইনকে যুগোপযোগীও করা হয়েছে। নারী দিবসে আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটাই আমার প্রত্যাশা। বাল্যবিবাহ নিরোধ করা, ইভটিজিং অথবা নারী ধর্ষণ আমরা কিন্তু যুগোপযোগী আইন করে বিচারের আওতায় নিয়ে এসেছি। নারী নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। এখন মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, খালি ঘরে বসে থাকবে না। নারীদের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, নারীরা এগিয়ে এলেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে। আমাদের যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে হয়, তো নারী পুরুষ সমানভাবে তার শ্রম দিয়েই একটা দেশকে তুলতে পারে। কারণ এক সমাজের অর্ধেক নারী, সেই অর্ধেক যদি উঠে না দাঁড়ায় আর যদি কাজ না করে, তো সেই সমাজ তো কখনো উন্নত হতে পারে না। নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরও বেশি উদ্যোক্তা হয়, তাহলে আমরা আরও দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেশকে এগিয়ে নিতে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান সরকার প্রধান। নারীদের সমান সুযোগ দিতে চাই। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো বা কন্যা, এক নারীতে রয়েছে বহু পরিচয়। নারী নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ নেই। ঘরে, বাইরে, এমনকি দেশ গঠনেও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন তারা। অদম্য নারীদের প্রতি সম্মান জানাতে সারা বিশ্বের মতো দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, নারীর সম অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। সংগ্রামী নারীর গল্পের কিছু খণ্ডচিত্র নিয়ে রিপোর্ট করেছেন মিনালা দিবা, ছবি তুলেছেন অপু খন্দকার।
বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নন। নারী অফুরন্ত অনুপ্রেরণার উৎস। এই যেমন মানিকগঞ্জের মুলজান এলাকার রোকেয়া বেগম নাজমা। স্বামীর ইটভাটার ব্যবসায় ধস নামার পর অল্প পুঁজিতে শুরু করেছিলেন ছোট্ট একটা ব্যবসা। অদম্য প্রচেষ্টা সফলতা এনে দিয়েছে তাকে। হাসি ফুটিয়েছেন সংসারে সবার মুখে। প্রথমে আমি 14-15টা কাপড় নিয়ে ব্যবসা আরম্ভ করছিলাম, শুধু কাপড়। আর এখন তো আমার বিভিন্ন আইটেমের সব। ছেলেটা আমি লেখাপড়া শিখে তারপরে আমি বিকেএসপিতে ভর্তি করছি। বিকেএসপি থেকে আইএ পাস করার পরে তারপরে আমি একটা চাকরি করে ব্র্যাক ব্যাংকে চাকরি হয়। হ্যাপির স্বপ্নও ছিল অদম্য। সংসার, পড়াশোনা সব সামলিয়েও কাপড় সেলাই করে হয়েছেন স্বাবলম্বী। সহায়তা করতে পারছেন বাবার পরিবারকেও। আমার একটা বোন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা বোন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে পড়ে। তো আমার এই সেলাই মেশিন চালিয়ে যে অর্থটা আসে এখান থেকে আমি নিজের সংসার চালানোর পাশাপাশি ওদেরকেও খরচ পাঠাতে পারি, ওদের পড়াশোনায়, যেটা অনেক হেল্প হয়। এরকম অনেক গল্প রয়েছে দেশের আনাচে কানাচে। একজন সফল নারী পরিবারকে যেমন সহায়তা করতে পারেন, তেমনি অবদান রাখেন দেশ গঠনেও। আমার সন্তানকে আমি ভালো রাখতে পারছি, আমার পরিবারকে এবং আমার পরিবারের আশেপাশে যারা আমার কিছু আত্মীয় স্বজন আছে, আল্লাহর রহমতে তাদেরকেও আমি ভালো রাখতে পারছি। গতানুগতিক পেশার বাইরে চ্যালেঞ্জিং পেশায়ও সফল নারীরা। আমার যে বেসিক অধিকারগুলো, সেই অধিকারগুলো আদায়ে যাতে আমাদের বাধা সৃষ্টি না হয়, এটাই হচ্ছে নারী স্বাধীনতা। এত কিছুর পরও নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে অনেক প্রতিবন্ধকতা। যুগ যুগ ধরে যত প্রজন্মই আসুক, আমাদের নারী অধিকার, নারীর মর্যাদা, নারীকে সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে। নারীদের সুযোগ দিলে সমাজ সমৃদ্ধ হবে আর্থিক ও সামাজিকভাবে। এক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন এই নারী অধিকার ও উন্নয়ন কর্মী। বাংলাদেশের তরুণদের মধ্যে প্রায় 41% নিষ্ক্রিয়। এর মধ্যে দেখেন 18.5% মাত্র সেখানে ছেলে, আর অন্যদিকে নারীর মধ্যে এই নিষ্ক্রিয়তার পরিমাণ প্রায় 62%। তার মানে এই যে কোনো কাজে, প্রশিক্ষণে, শিক্ষায় যুক্ত হতে পারছে না নারী, এই যে এত বিশাল সংখ্যক নারী সেখানে রয়ে যাচ্ছে, সে কারণেই আসলে আমাদের বিনিয়োগ প্রয়োজন। নারীর সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দিতেই 1957 সাল থেকে আন্দোলনের পথ ধরে 1975 সালে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্তে আসে জাতিসংঘ। এককালের গৃহবন্দী নারীরা আজ যুগের প্রয়োজনে শত বাধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছে সমান তালে। লিঙ্গ সমতা, নারী ক্ষমতায়ন এবং নারীর অধিকারের গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই নারী দিবসের এত আয়োজন। তবে দেশের বিনিয়োগে নারীদের এগিয়ে আনতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রী। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছে। পিরোজপুর ও ফরিদপুর প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। দুপুর 12:30টার দিকে পিরোজপুর সদরের পিরোজপুর পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আরাফাত পরিবহনের বাসটি পিরোজপুর থেকে বালিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে শঙ্করপাশা ইউনিয়নের বেলতলায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর 4 জন মারা যায়। রিল্যাক্সেই আসছিলাম, আসার পরে ওই আমাদের এই যেখানে স্পটটা আর কি, ওইখানে যে ওই ওহিদুলের যে দোকানটা, ঠিক ওইখানে এই গাড়িটা ব্রেক করছে। বাস ওই দিক সাইড দিয়ে আসতেছিল আর অটো যাত্রী নামাইতেছিল। ওই জায়গায় একজন যাত্রী নামাইছে, সে ভাড়া দিতেছিল। তো এই সাইড দিয়ে একটা গাড়ি গেছে, মোটরসাইকেল, ওই মোটরসাইকেলে প্রথম লাগাই দিছে বাস, ওইটা লাগাই দিছে, ওইটা বাঁচাইতে দেয় বাস এই সাইডে ঢুকাই দিয়েছে। এই যে গাড়িগুলো, ঠিক আছে, গাড়ি তো আনফিট, নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, ঠিক আছে, এইসব গাড়ি যদি এইভাবে রাস্তায় চলে তাহলে তো এইভাবে দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে। দশজন লোককে পেয়েছি, এর মধ্যে 3 জন ওইখানে মৃত্যু অবস্থা পাওয়া গেছে, বাকি 7 জনকে হাসপাতালে প্রেরণ করে আসছি। হাসপাতালে আসার পরে আরো 4 জনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছে।
বাসটি ব্রেক ফেল করে অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দেয় বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হয়েছে। আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 2 সিটিতেই ভোট হবে ইভিএমে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ভোটের পরিবেশ অনুকূল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ও প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শেষ হয়েছে 2 সিটির ভোটের প্রচারণা। রাত পোহালেই নগরপিতা নির্বাচনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ময়মনসিংহে 33টি ওয়ার্ডে 128টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে 900টি বুথে। শুক্রবার সকাল 11টা থেকে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয় কেন্দ্রে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। 33টি ওয়ার্ডের জন্য 33 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 11 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 7 প্লাটুন বিজিবি সহ র্যাব, আনসার, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ময়মনসিংহে মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 149 জন এবং নারী কাউন্সিলর পদে 69 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের সরঞ্জামও কেন্দ্রে পাঠানো হয়েছে। জিলা স্কুল মাঠ থেকে 27টি ওয়ার্ডের 105 কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সরঞ্জাম। সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতের আশ্বাস দিলেন রিটার্নিং কর্মকর্তা। 105টা কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রতিটা কেন্দ্রে 5 জন পুলিশ, 1 জন সাব ইন্সপেক্টর নেতৃত্বে 12 জন আনসার থাকবেন। প্রতিটা ওয়ার্ডে থাকবেন একটা পুলিশের মোবাইল টিম, 1 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং র্যাবের একটা টিম। বিভিন্ন রকমের পর্যবেক্ষক দল সহ পুরো নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে নির্বাচনী এলাকা। উপনির্বাচনে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। বিশ্বের একমাত্র জোয়ার ভাটা সমৃদ্ধ মিঠা পানির নদী হালদা। স্বাদু পানির মাছের অন্যতম প্রজনন কেন্দ্র হিসেবে এর পরিচিতি বিশ্বজুড়ে। গেল 100 বছরে 123 কিলোমিটার দীর্ঘ নদীটির 11টি বাঁক কেটে সোজা করা হয়েছে। ফলে দৈর্ঘ্য 25 কিলোমিটার কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর বাস্তুতন্ত্র। লবণাক্ততা বৃদ্ধি, পানির তাপমাত্রার তারতম্য, বাঁক কমে যাওয়া সহ নানা কারণে কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার পরিমাণ অনেক কমে গেছে। 21 স্পেশালে মফিউর রহমানের 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। হালদা এক অনন্য বৈশিষ্ট্যের সর্পিল আকার নদী, সাদা সোনার খনি নামেও সমাধিক পরিচিত। এটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতলী পাহাড় হতে উৎপত্তি হয়ে ফটিকছড়ির মধ্যে দিয়ে এঁকে বেঁকে চট্টগ্রাম জেলার বুক চিরে বয়ে গেছে। বিশ্বের 3য় বৃহত্তম নদী মেকংয়ের সঙ্গেও তুলনা করা হয় হালদাকে। মেকং নদী চীন, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ভেতর দিয়ে প্রবাহমান। দেশের কার্প জাতীয় মাছ, বিশেষ করে রুই কাতলা মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক এই হালদা নদী। হালদায় একসময় পাওয়া যেত 72 প্রজাতির মাছ। কালের পরিক্রমায় এখানকার পাঙ্গাস, ঘানিচাপিলা, কৈপুটি, বানিকোকসা, ঘরপুইয়া, গুজ্জা আইড়, বুদবাইলা সহ অন্তত 15টি প্রজাতি বিলুপ্ত প্রায়। 1905 থেকে 2002 সালের মধ্যে স্থানীয়রা হালদার 11টি বাঁক কেটে সোজা করে ফেলেছেন। তাদের দাবি, জোয়ারের পানিতে প্লাবিত হয় কৃষিজমি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যে অংশটুকু প্লাবিত হয় তা মূলত প্লাবনভূমি। কৃষকের জমিতে পানি ঢুকে যাচ্ছে বলে নদীকে লুপ কাটিং করে দিবেন, এই চিন্তাটাই ভুল। এই কৃষকের ওই জমিতে পানি ঢুকবে, এটাই স্বাভাবিক। ওই পানিটাকে ঢুকতে দিতে হবে, দিলে ওই কৃষকের জমির উর্বরতাও বাড়বে, কৃষকের লাইভলিহুডটাকে ওই নেচারকে বেস করে করতে হবে। 1948 সালের 29 সেপ্টেম্বরে হাটহাজারীর পূর্ব মাদারসা গ্রামের বাড়িঘোনা এলাকায় বাঁক কাটা নিয়ে স্থানীয় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত 38 জন নিহত হন। বাঁক কাটার ফলে হালদা এখন অন্য সব নদীর মতো অনেকটা সরল পথে প্রবাহিত হচ্ছে।
ফলে নিজস্ব সেই সর্পিল বৈশিষ্ট্য হারিয়েছে হালদা নদী। হালদার কমার্শিয়াল গুরুত্ব তত ট্রান্সপোর্টেশন না, হালদার কমার্শিয়াল গুরুত্ব হচ্ছে ফুড সিকিউরিটি, ফিশ রিসোর্স এন্ড ইকোলজি। কাজে আপনার যে নদীর জন্য যে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে আপনি সেটাকে দিয়ে তো আপনার পরিকল্পনাটা সাজাবেন। বাঁক কেটে সোজা করার ফলে হালদায় ডিমের পরিমাণ কমেছে। মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী 1945 সালে হালদা থেকে রুই, কাতলা, মৃগেল ও কালবাউস জাতীয় মাছের সংগ্রহিত ডিমের পরিমাণ ছিল 1,36,500 কেজি, 2001 সালে 47,000 কেজি, 2012 সালে 21,000 কেজি এবং 2021 সালে হালদায় ডিম মিলেছে মাত্র 8,000 কেজি। তবে যে বছর প্রচুর বৃষ্টিপাত, অনুকূল তাপমাত্রা এবং লবণ পানি কম ছিল সে বছর ডিম বেশি পাওয়ার তথ্যও রয়েছে। 2006 সালে ডিম পাওয়া যায় 33,000 কেজি, 2018 সালে 23,000 কেজি, 2020 সালে 25,536 কেজি। বাংলাদেশের একটা অতুলনীয় ব্রিডিং গ্রাউন্ড, যেখানে আমাদের কার্প জাতীয় মাছ তার একটা প্রাকৃতিকভাবে প্রজনন করে থাকে। যদি আমরা প্রকৃতি থেকে ডিম আহরণ করতে চাই কার্প জাতীয়, তবে হালদার হবে সবচেয়ে উন্নত মানের প্রজাতি ওখান থেকে আসবে। হালদার পানির যে গতি এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে আপনার এই লুপ কাটিংয়ের জন্য। কাজেই এই যে ডিম পাড়ার পরিমাণের যে পতন অনেক বেশি ফল করছে। বিশেষজ্ঞদের মতে দেশের অন্যতম বিরল বৈশিষ্ট্যের এই নদী রক্ষায় সবগুলো বাঁক পুনরুদ্ধার সহ এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে স্বাদুপানির প্রাকৃতিক এই জিন ব্যাংক হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ। টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। এদিকে এই ম্যাচে লঙ্কান দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসিরাঙ্গা। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 3:30টায়। পারভেজ খোকনের রিপোর্ট। টি-20 ম্যাচ দিয়ে 2024 সালের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হয়েছে টিম বাংলাদেশের। সিলেটে চলছে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ। আসরে 1-1 সমতায় দুই দল। তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে ইতিহাস গড়তে মরিয়া টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী দুজনই সিরিজের প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক করে শ্রীলঙ্কার 206 রান তাড়া করেন। শেষ পর্যন্ত ম্যাচটা 3 রানে হারলেও মিডল অর্ডারে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল খুঁজে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই ব্যক্ত করেন প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। I think we giving ourselves the best chance to win the series. So we're saying that Sri Lanka is a very good T20 team. So whatever happened is happened, but then we are trying to focus on us. বছরটা টি-20 বিশ্বকাপের হওয়ায় হাথুরুসিংহেকে শুধু শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ভাবতে হচ্ছে না, তাকে তাকাতে হচ্ছে আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ নিয়েও। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হলো তার বিশ্বকাপের দল গঠনের মিশন। We are playing on a different kind of big pitches now. This series, there's more grass, more carry. We wanted to play on because that conducive for high scoring to get us understand and what is acceptable, what areas we need to improve. এদিকে প্রথম ম্যাচ জয়ের ধারাবাহিকতায় তৃতীয় ম্যাচও জিততে চায় শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কান দলে ফিরছেন তাদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রমজানের আগেই অস্বাভাবিক খেজুর সহ বিভিন্ন ফলের বাজার, বেড়েছে মাংসের দাম। মাঝে মধ্যেই সার্ভার জটিলতা, ভোগান্তিতে মেট্রো রেলের র্যাপিড পাসধারীরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। রমজানের আগেই অস্বাভাবিক হারে বেড়েছে খেজুর সহ বিভিন্ন ফলের দাম। মাংসের বাজারও চড়া, তবে চাল, চিনি, ভোজ্য তেল, ডাল সহ বাকি সব নিত্য পণ্য আগের দরেই বিক্রি হচ্ছে। মেহেদি হাসানের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর।
সঙ্গে সাধ্যমতো আরও বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকেন রোজাদাররা। কিন্তু এবছর নিম্নমানের খেজুরের কেজিও 500 টাকা। অন্য সব ধরনের খেজুরের দামও বেড়েছে কেজিতে 2 থেকে 300 টাকা। খেজুর ছাড়াও প্রায় সব ধরনের ফলের দামও বেড়েছে। সব খেজুরে আপনার 200-250 টাকা, 300 টাকা, এমনও খেজুর আছে আপনার 500 টাকা কেজিতে বেশি। গতবার যে খেজুর আপনার 400-500 টাকা মোটামুটি ভালো খেজুর যে আমরা খেতে পারছি গরিবরা অথবা একটু মধ্যবিত্ত মানুষ, এবার সেই খেজুর 800 টাকার নিচে আপনি আর দেওয়া যায় না। আপেল আসলে আপনার 160 থেকে 200 টাকা, এবার আছে 350 টাকা কেজি। আঙ্গুর আছে আপনার 280 টাকা থেকে 260 টাকা, তারপরে কমলা আছে আপনার 250 থেকে 270 টাকা। গরুর মাংসের কেজি এখন 800 টাকা। সব জাতের মুরগির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। মালের দাম অনেক বেড়ে আছে, যেই দামে কিনে ওই দাম বেচতে, দাম যদি কমে কিনতে পারে মাছ কম বেচতে পারে। ব্রয়লার ছিল 210 টাকা, 200 টাকা, এখন 240। কক ছিল 300, 320, এখন 340। চিনির দাম সামান্য বাড়লেও ছোলা ও বিভিন্ন ধরনের ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যে চিনিটা কিনছি 6720 টাকা, গতকালকে আমি চিনি আনছি 6740 টাকা। ছোলার ডাল যা বাড়ছে আগেই বাড়ছে, বাট এখন বাড়ে নাই, আগের দামই আছে। শীত চলে গেলেও সব ধরনের সবজি এখনো মিলছে বাজারে, দামও আছে সাধ্যের মধ্যেই। মাছের দাম নতুন করে আর বাড়েনি, এই 2 সপ্তাহ ধরে একই দাম আছে। এই সপ্তাহ গেলে যদি কিছু বাড়ে, এই সপ্তাহ দাম বাড়ে নাই। ক্রেতারা বলছেন প্রতি বছরের মতো এবারও রোজায় নিত্যপণ্যের দাম বেশ বাড়তি। 2 মাস আগে যা কিনেছি তার থেকে একটু বাড়তি, তবে প্রতি বছর রমজানের আগে যে পরিমাণ বাড়ে এবার টেন্ডেন্সিটা মনে হচ্ছে ততটা না, একটু কম আছে। শুধু কথাই নয়, বাজার মনিটরিংয়ে দাম নাগালে আনার দাবি ক্রেতাদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের দামে জনগণ দিশেহারা হলেও সরকারের মন্ত্রীরা তামাশা করে কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মঈন খান। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। মঈন খানের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। অন্যদিকে বিশ্ব নারী দিবসের নয়াপল্টনে মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের প্রতি ক্ষেত্রে দখল ও সিলেকশনের প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেন তিনি। মিয়ানমারে আরাকান আর্মির দখলে থাকা গ্রাম ও বর্ডার গার্ড পুলিশের ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জান্তা বাহিনী। বৃহস্পতিবার রাতভর বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, 9 দিন ধরে রাখাইনের মংডু টাউনশিপ সহ উত্তর দিকের কুমিরখালী, বলিবাজার, নাগফুরা, নাইচাডং, কোয়াচিডং সহ আরও কয়েকটি গ্রামে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। এতে বাংলাদেশের সীমান্তে বসবাসরত লোকজনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। টেকনাফ সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও কোস্ট গার্ডের টহল। এদিকে মিয়ানমার থেকে ছোড়া হাত গ্রেনেডে আহত বাংলাদেশি যুবক আনোয়ার সালাম মোবারক 1 মাস পর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। প্রায়ই অকার্যকর হচ্ছে মেট্রো রেলের র্যাপিড পাস। হুটহাট মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। কেউ বলছে সিস্টেমের দোষ, কেউ আবার দোষ দিচ্ছে এমআরটি কার্ডের। ইয়াকুব লিটুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। সালের 29শে ডিসেম্বর সাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় মেট্রো স্টেশন। এবছরের জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হয় উত্তরা মতিঝিল রুটে চলাচল, আর সমস্যা শুরু এরপর থেকেই। আমাদের দেশকে অনেক উন্নত করেছে, যেটা আমরা কোনোদিন ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি এত কিছু উন্নতি হবে। র্যাপিড কার্ডটা আমাদের দিয়েছে, সেই কার্ডটা অনেক প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে আটকে যাচ্ছে, এই করছে। এগুলো যদি স্মুথলি মানে সার্ভিসটা পাওয়া যায়, তাহলে মনে হয় মানে মেট্রো রেলটা আমাদের জন্য চলাচল করার জন্য খুবই একটা সুব্যবস্থা। এখন মাঝে মধ্যেই নষ্ট থাকছে প্রবেশ কিংবা প্রস্থানের যন্ত্র। র্যাপিড পাস ছোঁয়ালেও তাৎক্ষণিক তা কাজ করছে না, যে কারণে ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে বেরোতে পারছেন না যাত্রীরা।
মেট্রো রেল ব্যবহার করি সময়টা বাঁচানোর জন্য, সেখানে ওই টিকিট করতে গিয়ে লাইনে আসলে সময়টা নষ্ট হয়ে যায়। এক্সট্রা কিছু টিকিট কাউন্টার থাকে তাহলে আমাদের জন্য সেটা অনেক সুবিধাজনক হবে। অনেক সিরিয়াল যেহেতু থাকে অনেক মানুষের ভোগান্তি হয়। টিকিট কাটতে সকাল বিকাল লম্বা লাইন পড়ে স্টেশনগুলোতে, সময় বাঁচাতে তাই র্যাপিড পাস নিয়েছেন ট্রেনের হাজার হাজার যাত্রী। অথচ সার্ভার কিংবা যন্ত্র বিকল থাকায় কার্ডধারীরা প্রায়ই আটকা পড়ছেন এক্সিট পয়েন্টে। অ্যাপসের মাধ্যমে যদি দেখা যেত যে আমার ব্যালেন্স কত আছে, আমি ট্রাভেল কোথায় করেছি, সব কিছু একটা হিস্ট্রি থাকতো, এটা হয়তো আমার অ্যাকাউন্টেবিলিটির জন্য ভালো হতো আর কি। কার্ডটা একটু আটকায় যায় এবং কাউন্টারে আমরা কথা বলে দেখলাম যে সেখানে ভাঙতি টাকার একটা সমস্যা হয়। একটা ওপেন আছে, দুইটা বন্ধ হয়ে গেছে, তো যার কারণে হুট করে বেরোতে সমস্যা হচ্ছে। আটকে গেছে কিন্তু পাস হয়েছে কিনা বা না হলে আবার যদি জরিমানা নেয়, এই কারণে একটু কনফিউজ হয়ে গেছে। যে প্রবলেমটা মাঝে মধ্যে হয়, এটা দ্রুত সমাধান হওয়া উচিত। মেশিন, র্যাপিড কার্ড নাকি সিস্টেমের দোষ তা জানেন না স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা। ক্যামেরায় কথা না বলার শর্তে শুধু ধারণা দেন অতিরিক্ত যাত্রীর প্রসঙ্গ। ভ্রমণকারীরা বলছেন তাদের কাঙ্ক্ষিত চাওয়া সরকার পূরণ করেছে, ভোগান্তি দূর করার দায়িত্ব এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। আমাদের কার্ডও শো হয় না, আমরা যখন কাউন্টারে প্রবেশ করি তখন তারা বলছে যে আপনার এটা যখন চলে গেছেন স্ক্রিনে টাকা উঠে নাই, আপনার জরিমানা হচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিতে হয়, এটা অনেক হ্যাসেল হয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনের ঝক্কি এড়াতে এরই মধ্যে হাজার হাজার মানুষ করেছেন র্যাপিড পাস, কিন্তু সেখানেও দেখা দিয়েছে নানামুখী ভোগান্তি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর দুর্ভোগের চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। সংরক্ষণ ও সংস্কার না করায় বেদখল হচ্ছে মুক্তিযুদ্ধের গণকবর ও বধ্যভূমিগুলো। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে বখাটেদের এই আড্ডাস্থল। দখলমুক্ত করে সব বধ্যভূমিকে স্মৃতিস্তম্ভ বা মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের। হবিগঞ্জ, গাইবান্ধা ও ভালুকা প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালে অন্তত ২৫০ জন বীর যোদ্ধাকে হত্যার পর এখানে মাটি চাপা দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা। হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদের পাহাড়, টিলা ও চা বাগান ঘেরা বধ্যভূমিটি এখন বখাটেদের আড্ডাস্থল। চলে অনৈতিক কাজও। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও গেছে ঐতিহাসিক স্থানটির নানা অংশ। বিচ্ছিন্ন হওয়ার পরিবেশ আইছে, এখানে কোনো তথ্যবিধান নাই। এখানে যদি নিরাপত্তা লাগে যদি মানুষ দেওয়া হয় তো খুব ভালো হতো। এটা পরিষ্কার করার জন্য তাহলে আর কি খুব ভালো হতো এবং অনেক দর্শনার্থী এখানে আসতো। এই বদ্ধভূমির লাগে সরকারের কাছে অনেক সময় আবেদন করছি, এটা এখন কোনো অনুষ্ঠান হয় না। গাইবান্ধার ৭ উপজেলার ৩০টি বধ্যভূমির বেশিরভাগও এখন অরক্ষিত। অবৈধ দখলে বধ্যভূমিতে গড়া হয়েছে করাতকল সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। তৈরি হয়েছে খাল, পুকুর, জলাশয় ও মাছের ঘেরো। নতুন প্রজন্ম জানেই না বধ্যভূমি কি। আমি জন্মের পর থেকেই শুনে আসছি এই গাইবান্ধায় 30টি বধ্যভূমি আছে, কিন্তু এখনো চোখে পড়তেছে না যে বধ্যভূমিগুলো কোথায় কি অবস্থায় আছে। আমরা পড়াশোনা করছি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষকে নানাভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত শুনছি, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত দেখিনি বা পাইনি। মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধাঞ্জলি জানাতে যে তাদের জন্য একটা আমরা ফুল দিতে যাবো, সে জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না। ভবিষ্যৎ প্রজন্ম কেউ জানবেই না যে ৭১ সালে হানাদার পাক বাহিনী এবং তাদের দোসরদের যেই নির্মম হত্যাযজ্ঞের যে স্মারক, সেই স্মারকগুলো কিন্তু থাকবে না। ভালুকার মল্লিকবাড়ি, পালপাড়া ও সাতেঙ্গা গ্রামে চিহ্নিতই হয়নি বধ্যভূমি, গণকবর এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। হারিয়ে যাচ্ছে বিরুনিয়ার ঠাকুরপাড়া ও কাঁইচান গ্রামের ৮৭ জনকে গণহত্যার স্মৃতিচিহ্ন। এই দিন যে হঠাৎ সবসময় আয় বলতে কেউ জানতো না, মানুষ আর তারা হুড়া করে এই জঙ্গলে বাড়ির পাশে জঙ্গলে পয়সা জীবন দেখছে। এই জায়গাটা একটা স্মৃতিস্তম্ভ করার জন্য আমরা কিন্তু অনেক জায়গায় বলছি, কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসেনি। আস্তে আস্তে আমরা বিলীন হয়ে যাচ্ছি। একটা কিছু নিশানা এখানে হইলে পরে
মনে হয় আর কি কবরে গিয়েও শান্তি পাইতাম, যখন আমাদের ছেলেরা ওখানে যাইতো দেখতো তখন আমাদের জন্য একটু দোয়া করতো। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঁচিয়ে রাখতে বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বর্ষা মৌসুমের আগেই যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ, জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। গাজায় মানবিক সহায়তায় তৎপর যুক্তরাষ্ট্র, অস্থায়ী বন্দর নির্মাণের পরিকল্পনা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নাহিদ সুলতানা জুথিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 2 দিনের ভোট গ্রহণ শেষে রাতে শুরু হয় ভোট গণনা। ফল ঘোষণার আগে দুদল আইনজীবীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে আহত হন বেশ কয়েকজন। পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন। বিজয়ী সম্পাদক হিসেবে ব্যারিস্টার নাহিদ সুলতানা জুথির নাম ঘোষণা করা হয়। তবে অন্য পদে কেউ উপস্থিত না থাকায় সেগুলোর ফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। শুধুমাত্র নাহিদ সুলতানা জুথি সম্পাদক প্রার্থী উপস্থিত ছিলেন, তাই তাকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা। বর্ষা মৌসুমের আগে যমুনা নদীর ভাঙন রোধের সকল কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর, শাহজাদপুর এবং চৌহালির যমুনা নদীর ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। মন্ত্রী জানান, নদী ভাঙন রোধে 635 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। এনায়েতপুর স্পার বাঁধের কাজ এপ্রিল মাসের আগেই শেষ করা হবে। এছাড়া নদীর যেসব অংশে বেশি ভাঙন দেখা দিয়েছে সেই সকল স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশনা দেয়া হয়েছে। 635 কোটি টাকার প্রকল্প আমরা কাজ করে যাচ্ছি। তারপরও কিছু কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে, সেগুলো দেখতে আমি আবার এসেছি। আজকে এসে কয়েকটা নির্দেশনা আমি দিয়ে গেছি। এপ্রিল মাসের 30 তারিখের ভিতরে এটাকে স্ট্রেংথেনিং করাটা কমপ্লিট হবে। তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা এই এলাকাটাকে আমরা রক্ষা করতে পারব। দুর্যোগ পূর্ব ও পরবর্তী অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সরকার। প্রাইম ইউনিভার্সিটির 2 দিন ব্যাপী CSE ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিওটির সদস্যরা। ব্যবসা বাণিজ্যের সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করছে আকিজ বাইসাইকেল স্পোর্টস ফেস্ট। শুক্রবার গুলশান শুটিং ক্লাবে 8 ও 9 মার্চ 2 দিন ব্যাপী এই স্পোর্টস ফেস্টের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন, আকিজ বাইসাইকেল লিমিটেডের সৈয়দ জয়নুল আবেদিন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্পোর্টস ফেস্টে থাকছে সাইক্লিং স্টান্ট, সিমুলেশন সাইক্লিং গেম, বাচ্চাদের সাইকেল রেসিং ট্র্যাক, সাইকেল এক্সপেরিয়েন্স জোন সহ বিভিন্ন প্রোগ্রাম। কর্মকর্তারা জানান, বছর জুড়ে পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন জেলা ও বিভাগ ভিত্তিক আকিজ বাইসাইকেল মেলা আয়োজন করা হবে। ঢাকায় শুরু হয়েছে বালক ও বালিকাদের মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ টুর্নামেন্ট চলবে 11 মার্চ পর্যন্ত। 4 দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ঢাকা মহানগরীর বালক বিভাগে 16টি ও বালিকা বিভাগে 12টি স্কুল হ্যান্ডবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি উদ্বোধন করেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সহ অন্যান্য কর্মকর্তারা। শেষ করছি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের খবর জানিয়ে। শুধু উত্তরাধিকার সূত্রে নয়, আন্দোলনের মাধ্যমেও রবীন্দ্রনাথকে অর্জন করতে হয়েছে বাঙালিকে। অসাম্প্রদায়িক চেতনা লালন ও ধারণ করলেই রবীন্দ্রনাথের প্রতি
প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। ৪২তম রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধনীতে এসব কথা বলেন সংস্কৃতিজনেরা। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলা ও বাঙালির যাপনে ও জীবনে অপরিহার্য রবীন্দ্রনাথ ঠাকুর। সভ্যতার সংকটে অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানলেই অনস্বীকার্য হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। শিল্পকলা একাডেমিতে ৪২তম রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে যেন তারই ঝঙ্কার। পৃথিবী জুড়ে অশান্তির ডামাডোলে কেবল আশ্রয় হতে পারেন বিশ্বকবি। আমাদের সমাজের যে নিষ্ক্রিয়তা সেটি আমাদেরকে বেশ হতাশ করে। আমরা সেজন্যেই আমাদের রবীন্দ্র চর্চার মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার নাচের মাধ্যমে, নাটকের মাধ্যমে, তার কথার মাধ্যমে আমরা সমাজকে জাগিয়ে তুলতে চাই, সচেষ্ট করতে চাই। সমাজ মৌলবাদীদের হাতে চলে যাওয়ায় সাংস্কৃতিক সংহতির জন্য রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনতে হবে বাংলায়, এমন মত রামেন্দু মজুমদারের। রবীন্দ্রনাথকে কেবল আমরা উত্তরাধিকার সূত্রে পাইনি, সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাকে অর্জন করেছি। আমাদের জীবনাচরণের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে সম্পৃক্ত করেছি এবং রবীন্দ্রনাথ বারবার প্রতিক্রিয়াশীলদের আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ আপন মহিমায় আরো উজ্জ্বল হয়ে ফিরে এসেছেন আমাদের জীবনে। রাজনৈতিক বন্ধাত্ব, সাংস্কৃতিক অন্ধত্ব দূরীকরণের লক্ষ্যে সারা দেশের ৭ শতাধিক শিল্পী যোগ দিয়েছেন ৩ দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থনৈতিক অগ্রগতিতে নারীরাই মূল শক্তি বললেন প্রধানমন্ত্রী। ৫ জন পেলেন জয়িতার সম্মাননা। পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, ৭ জনের প্রাণহানি। ময়মনসিংহ কুমিল্লা সিটিতে ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। টি-20 সিরিজের শেষ ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, ইতিহাস গড়তে চায় টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল।